সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে 7 জানুয়ারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, বিশেষ করে ভোটের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কালো দিন। আজকে 2024 সালের এই দিনে, অর্থাৎ আজ থেকে একেবারে পাকা 2 বছর পূর্বে বাংলাদেশের 12তম জাতীয় সংসদ নির্বাচন এটি অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে কি ধরনের প্রহসন, কি ধরনের ছলচাতুরি জালিয়াতি, সেই নির্বাচনকে এক বাক্যে একটা ন্যারেটিভসেই ডিক্লেয়ার করা যায় সেটি ছিল আমিডামির নির্বাচন। অনেকে আরো একটু রসিকতা করে বলেন এটি আমরা আর মামুদের নির্বাচন। এটি বানরের পিঠা ভাগাভাগির মতো সংসদের আসন ভাগাভাগি করে ফলাফল ডিক্লেয়ার করে কোনো কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসাবে ঘোষণা করার নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিকের আলোচনা করব, বেশি আলোচনা করব না। 2024 সালের নির্বাচনের প্রাককালে, এই 7 জানুয়ারি প্রাককালে আমি তখন আমার একটি ভিডিও বক্তব্যে কিছু কথা বলেছিলাম। আজকে সেটি মেমোরিতে আমার সামনে ফিরে আসার পরে আমি এই বক্তব্যটি দেখে, বিশেষ করে এই বক্তব্যের শেষের কয়েকটি বাক্য, আমি নিজেই খুব আশ্চর্য আমার কাছে লেগেছে। যে আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম, এই নির্বাচন সম্পর্কে নানা বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে আহ্বান করেছিলাম যে আপনারা এই যে নির্বাচনী ব্যবস্থাপনা থেকে বের করে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে, আপনারা যে অপরকে এলিমিনেটেড করার যে বিধ্বংসী খেলায় নেমেছেন, তাতে করে অপরকে নিশ্চিহ্ন করা তো যায়ই না, বরঞ্চ অন্যকে নিশ্চিহ্ন করতে গেলে নিজেরা রাজনীতিতে যেমন নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকি থাকে, সেখান থেকে রাজনৈতিক ব্যবস্থাপনায় পুনরায় ফিরে আসা অনেক সময় কঠিন হতে পারে। এই ধরনের কথাই আমি বলেছিলাম এবং আওয়ামী লীগকে আরও বলেছিলাম যে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে হয়তো আপনারা সেই নির্বাচনে পরাজিত হবেন, কিন্তু আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় থাকবেন। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়াকেই যদি আপনারা ধ্বংস করে দেন, অন্যকে নিশ্চিহ্ন করার এই উন্মত্ত বিধ্বংসী খেলায় যদি আপনারা নিজেদেরকে নিয়োজিত করেন, হয়তো সাময়িক সাফল্য আসবে, ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় আপনাদের ভবিষ্যৎ এবং রাজনীতিতে পুনরায় ফিরে আসা একটা অত্যন্ত দূরও হতে পারে, কঠিন হতে পারে, দুঃসাধ্য হতে পারে। কথাগুলো আমি সেদিন এই ভিডিওতে বলেছিলাম। আজকে বাস্তবতায় আমরা যেমন এই বিষয়টি মূল্যায়ন করতে সক্ষম হই যে সঠিক কথা ছিল, তেমনি নিশ্চয়ই করে আওয়ামী লীগের সংবেদনশীল সমর্থক যদি কেউ থেকে থাকেন, কেউ বা কারা থেকে থাকেন, তারা নিশ্চয়ই এই বক্তব্যটি মূল্যায়ন করবেন যে অন্যকে নিশ্চিহ্ন করার যে প্রক্রিয়া আপনারা অবলম্বন করেছিলেন 2024 সালে, আমি ডামি আমরা মামুরা, সেই নির্বাচনে আপনারা নিজেরা অংশগ্রহণ করেছিলেন। আপনাদের দলীয় ঘোষিত প্রার্থী ছিল, আবার আপনাদের লোকেরাই স্বতন্ত্র ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরঞ্চ এক ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল। এমনকি জাতীয় পার্টি দেন দরবার করে হাত পায়ে ধরে কয়টি আসন তাদেরকে দেওয়া হবে সেটিও নির্ধারিত হয়েছিল আপনাদের কর্তৃক। অনেকেই তাই 2024 সালের নির্বাচনকে রসিকতা করে বলেছিলেন যে এই নির্বাচনে 2000-এর উপরে প্রার্থী থাকতে পারে, 300 সংসদীয় আসন থাকতে পারে, একাধিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করার একটি নাটক সাজানো হতে পারে, কিন্তু এখানে ভোটার মাত্র একজন, তিনি ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে আসনে যাকে নির্ধারণ করেছেন, সেই আসনে তিনি সংসদ সদস্য হিসাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা একা ভোট দিয়েছিলেন। সেই ধরনের প্রহসন নির্বাচনের প্রেক্ষাপটে আমি সেদিন যে ভিডিওটি করেছিলাম এবং সেখানে যে বাস্তবসম্মত কয়েকটি কথা বলেছিলেন, সেটি আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি। আমার এই ভিডিওর পরবর্তী অংশে সেই পুরনো ভিডিওটি জুড়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার শুরুতেই খুব ভীষণভাবে মনে পড়ছে প্রয়াত অর্থমন্ত্রী ডক্টর আবুল মাল আল মুহিতের কথা। তিনি কোনো কারণে রুষ্ট হলে কতগুলি শব্দ বলতে খুব পছন্দ করতেন। একটি হলো রাবিশ, টোটালি রাবিশ, ভোগাস অ্যান্ড ফার্স। আগামীকাল বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটিকে একমাত্র আবুল মাল আল মুহিতের ওই 4টি শব্দকে দিয়েই আখ্যায়িত করা যায়। ইট উইল হ্যাপেন, ইট ইজ টোটালি রাবিশ, ভোগাস অ্যান্ড ফার্স। এর মতো প্রহসনের কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ঘটেনি। সে আরো মানে এই প্রসঙ্গে আরো বলা যায় যে আগামীকালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি নিয়ে আমাদের দেশের সিংহভাগ মানুষ
বিপুল জনগোষ্ঠী আমরা এক ধরনের আতঙ্কে আছি। আমাদের আতঙ্কের কথাটা আমি পরে বলি। এই নির্বাচনটি নিয়ে সরকার এবং ইলেকশন কমিশন একটি প্রচন্ড আতঙ্ক এবং অস্বস্তিতে আছে, কারণ সারা বিশ্বকে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য মাত্রায় তাদেরকে দেখাতে হবে, এবং সেই কারণে তাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নাই। ধরেন নির্বাচনের মূল চ্যালেঞ্জ কি? নির্বাচনের মূল চ্যালেঞ্জ হলো প্রতিদ্বন্দ্বিতা এবং অনিশ্চয়তা। কত ভোট পাওয়া যাবে, পাইলে জেতা যাবে কিনা, কোন দল কোন আসনে কে জিতবেন, এটি নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রায় অনিশ্চিত থাকে। কিন্তু এই নির্বাচনটি এমন একটি ফার্স এবং ভোগাস নির্বাচন, যে নির্বাচনে ফলাফল পূর্বেই নির্ধারিত হয়ে গেছে। এখানে বরাদ্দ হয়েছে আসন, বরাদ্দকারী মাত্র একজন, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি খুদকুড়া বিলানোর মতো এই নির্বাচনে আসন বিলি করে দিচ্ছেন, এবং সেই অনুযায়ী যে যেভাবে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করে আসন লুফে নিতে পারছেন, সে সেভাবেই সংসদ সদস্য হয়ে যাচ্ছেন। সুতরাং 7 তারিখে যেটি হবে এটি কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা এবং আওয়ামী লীগের ক্ষমতা নবায়নের একটি ছলচাতুরিপূর্ণ প্রক্রিয়া মাত্র। আতঙ্কটা কোথায়? আতঙ্কটা হচ্ছে যে এই নির্বাচনকে বিপুল জনগোষ্ঠী তারা এই নির্বাচন সম্পর্কে আগ্রহ বোধ করছেন না। যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাই, যে নির্বাচনে আমি ডামি এবং আমি স্বতন্ত্র। একই সঙ্গে অনেকে বলছেন আমরা আর মামুদের নির্বাচন। সেই আমরা আর মামুদের নির্বাচনে যে জনগণের আগ্রহ থাকার কোনো কারণ নাই। সেই নির্বাচনে যদি একটা প্রত্যাশিত মাত্রায় ভোট দেখানো না যায়, তাহলে সেটা সরকারের জন্য একটা ব্যাপক ঝুঁকির কারণ। এবং এইখানে সরকার উভয় সংকটে আছে। সংকটের একটা দিক হলো, যদি সরকার একেবারে নিরপেক্ষ আচরণ করে, ইলেকশন কমিশন এবং সরকার, এবং তারা যদি ভবিতব্যের উপরে জিনিসটি ছেড়ে দেয়, তাহলে যে শতকরা 5 ভাগ ভোটও কেন্দ্রে উপস্থিত হবে না, এরকম একটি আশঙ্কা সরকারের আছে। আর এত স্বল্প পরিমাণ ভোটার উপস্থিতির একটি নির্বাচনকে বিশ্ববাসীও মেনে নেবে না, এটি তারা জানে। এই সংকটের একটা দিক। সংকটের আরেকটা দিক হলো, তারা যদি এই পার্সেন্টেজ অফ ভোটস এটাকে অন্যান্য বারের অন্য কোনো প্রক্রিয়ায় বাড়তি দেখানোর কোনো চেষ্টা করেন, যেমন জাল ভোট দেওয়া, রাতে ব্যালট ভরে রাখা, যেটি 2014 সাল এবং 2018 সালে হয়েছে, এবং সম্প্রতি একটি ফার্স উপনির্বাচনে আপনারা দেখেছেন যে 53 সেকেন্ডে 47টি ভোট দিয়েছে ছাত্রলীগ বা যুবলীগের একজন নেতা। এটি গিনিস বুক অফ রেকর্ডসে ওঠার মতো একটি বিষয়, এটি একটি বিশ্ব রেকর্ড। সেরকম কোনো প্রক্রিয়ায় যদি ভোটের পার্সেন্টেজ বাড়তি দেখানোর কোনো প্রকল্প সরকার নিয়ে থাকে, সেটিও বিদেশিদের চোখ কান এত খোলা যে এটা তারা লুকিয়ে রাখতে পারবেন না। এই উভয় সংকটের মধ্যে সরকার এবং ইসি আছে। এইগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে আতঙ্কের কারণ। আর আমাদের জন্য আতঙ্কের কারণটা হলো সরকার সৃষ্ট কিছু কারণ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নানা সামাজিক সুবিধা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবির ফেয়ার প্রাইসে অল্প দামে পণ্য ক্রয়, এ সমস্ত ক্ষেত্রে সরকারি দলের পান্ডারা, চেয়ারম্যানরা, কাউন্সিলররা জনগণের কাছ থেকে কার্ড প্রত্যাহার করে নিচ্ছেন। ভোট দেওয়া সাপেক্ষে কার্ড ফেরত দেওয়া হবে। এমনকি কোথাও কোথাও এরকম শোনা গেছে, স্থানীয় পত্রপত্রিকায় এসেছে, যে কেউ হুঙ্কার দিয়ে বলছেন ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে আসতে পারবা না, কবরস্থানে কবর দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবা না। এই সংবেদনশীল কথাবার্তায় অসংবেদনশীল আচরণ এটা আওয়ামী লীগের লোকেরা করছে। এটি আমাদের সাধারণ জনগণের জন্য আতঙ্ক। তার চেয়ে বড় আতঙ্ক কি? 2014-2018-তে বাড়ি বাড়ি এসে বলেছেন যে ভোট দিতে যাবি না, ভোট কেন্দ্রের আশেপাশে দেখলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে। এই আতঙ্ক ছড়িয়ে বিরোধী পক্ষের নেতাকর্মীদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে। সাধারণ মানুষ যদি সন্দেহ করা হয়েছে যে সে সরকারি দলের পক্ষে ভোট দেবে না, তাহলে তাকে বলে দেওয়া হয়েছে আপনার ভোট দিতে যাওয়ার প্রয়োজন নাই, আপনার ভোট দেওয়া হয়ে যাবে। অথবা অনেকেই ভোট কেন্দ্রে যে দেখেছেন তার ভোট ইতিমধ্যে অন্য কেউ দিয়ে গেছে। সবচেয়ে রহস্যের কারণ, বাংলাদেশে যেটি ঘটেছে, ইতিপূর্বেকার নির্বাচনে মৃত ব্যক্তিরা ভোট দিয়েছেন। অনেকেই আক্ষেপ করে বলছেন, বাবা মা দাদা খালু তোমরা মরে গেছো সেই কবে, তোমাদের চেহারাটা কতদিন দেখি না, তোমরা আমাদেরকে না বলে যে ভোট দিয়ে গেলে, এত দুঃখ কষ্ট আমাদেরকে কেন দিলে, আমাদেরকে একটু আগে বললে আমরা তোমাদের সাথে দেখা করতে পারতাম। এই ধরনের রসিকতাও বাংলাদেশে হয়েছে ভোট নিয়ে। আর আজকে কি? ভোট দিতে যেতে হবে, না হলে এলাকায় থাকতে দেওয়া হবে না।
এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে, ওই সুবিধা থেকে বঞ্চিত করা হবে, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে। এমনকি 1 কোটির উপরে যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সরকারের গায়েবী মামলা, হামলা, মামলা, গ্রেপ্তারের কারণে নানা জায়গায় বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে আছেন, তাদের বাড়িতে যে হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি আসতে বলো, তোমরা ভোট দাও, এই সমস্ত ঝামেলা আমরা দেখব। এইভাবে একটি ভোটের পার্সেন্টেজ বেশি দেখানোর জন্য সরকারের যে প্রক্রিয়া, এই যে ভয়, এই যে ভীতি প্রদর্শন, এই যে জবরদস্তি, এটি নিয়ে আমরা সাধারণ জনগণ একটি প্রবল আতঙ্কে আছি। কারণ আসলে বাংলাদেশের নির্বাচনটাকে নিয়ে বিশ্বব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছে, তাতে সরকার না পারবে সৎ এবং শুদ্ধ থেকে নির্বাচনটি করতে, কারণ সেখানে পার্সেন্টেজ অফ ভোটস এটা কম হয়ে যাবে, আর না পারবে এসব জাল জালিয়াতি ডাকাতি করে ভোটের পার্সেন্টেজ বাড়াতে। লক্ষ্য করবেন বিদেশিদের চোখ কান কত খোলা, যে গত পরশুদিন ইলেকশন কমিশন যে কূটনীতিকদের সাথে সভা করেছেন, সেই সভায় সিইসি নিজে বলেছেন যে বিদেশিরা তাকে প্রশ্ন করেছে যে ভোট দান করার জন্য কোনো চাপ আছে কিনা ইসির পক্ষ থেকে। অর্থাৎ তারাও কিন্তু টের পেয়েছেন যে লোকজনকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে বাধ্য করার একটা প্রক্রিয়া চলছে। তো এই ভোট কেন্দ্রেও হয়তো লোকজনের উপস্থিত হবে, তারা ভোট যদি উপস্থিত হয়ও, তারা তাদের পছন্দ মতো ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা নাই। উপস্থিতি একটা দেখানো হবে, ক্যামেরায় দেখানো হবে বিপুল সংখ্যক মানুষ, কিন্তু ভোট দেওয়ার যে কাজ, যেটি প্রধানমন্ত্রী কর্তৃক পূর্বনীত ফলাফল, সেটি 7 তারিখে রাতে অথবা অন্য সুবিধাজনক সময় ঘোষিত হবে, এটি হলো জনগণের বিশ্বাস। সেই ধরনের ফার্স, সেই ধরনের ভোগাস, সেই ধরনের রাবিশ, টোটালি ভোগাস নির্বাচনে আমি যদি না যেতে চাই, কেন, কোন আইনে আমার অপরাধ হবে? আপনি ভোট দানে মানুষকে আহ্বান করবেন, উদ্বুদ্ধ করবেন, এটি আপনার সাংবিধানিক অধিকার। আমি মনে করি একটি প্রহসনের নির্বাচনে যেখানে ফলাফল পূর্ব নির্ধারিত, সেখানে আমি ভোট দিতে যাব না, এটিও আমার সাংবিধানিক অধিকার। আমার সাংবিধানিক অধিকার বাস্তবায়নে বাধা দেওয়াটা বরঞ্চ আপনার জন্য আইনগত অপরাধ। এই অপরাধ যারা করছেন, স্মরণ রাখবেন বাংলাদেশে এটি কিন্তু শেষ সরকার নয়। এখন যেটি ঘটছে সেটি ঘটিয়ে সারা জীবন অথবা অনন্তকাল পার করা যাবে এমন কিছু না। আমি শুধু আওয়ামী লীগের প্রতি অনুরোধ করতে চাই, আমি ব্যক্তিগতভাবে একজন গণতান্ত্রিক মানসিকতার নাগরিক হিসেবে মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলেরও প্রয়োজন আছে। আপনারা যে বিএনপিকে এলিমিনেট করতে চাচ্ছেন, নিঃশেষ করতে যাচ্ছেন রাজনীতিতে, বরঞ্চ সেইটাই অপরাধমূলক কাজ। আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাজনীতিটাকে নিয়ে যাচ্ছেন, এটি কিন্তু আপনাদের জন্যই বিপজ্জনক। কারণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি থাকেন, একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন যদি হয়, আপনি হয়তো নির্বাচনে পরাজিত হবেন, কিন্তু রাজনীতি থেকে নিশ্চিহ্ন হবেন না। কিন্তু আপনি যদি অন্যকে নিশ্চিহ্ন করার চেষ্টায় রাজনৈতিক প্রক্রিয়া থেকে ক্রমাগত বাইরে যেতে যেতে সীমা ছাড়িয়ে যান, আপনি কিন্তু পরবর্তীতে এমন আশঙ্কা আপনার জন্য থাকে যে আপনি রাজনৈতিক প্রক্রিয়া আর ফিরতে পারবেন কিনা। জনগণকে আহ্বান জানাতে চাই, এই নির্বাচন প্রহসনের, এই নির্বাচন ফলাফল পূর্ব নির্ধারিত, এই নির্বাচনে ভোট দেওয়া এবং না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা এই প্রহসনের নির্বাচনটি বর্জন করে এই সরকার এবং সারা বিশ্বকে দেখাতে চাই যে এই ধরনের ফার্স জনগণ গ্রহণ করেনি। তাহলে হয়তো একটি সম্ভাবনা থাকবে আমাদের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থেই আমরা আগামীকালের ভোট বর্জন করার জন্য দেশের সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।